আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। নির্বাচনে নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলায় কর্মকর্তাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান সিইসির। এবারের ভোট সবচেয়ে ঝুঁকিপূর্ণ সংখ্যা ইসি আনোয়ারের। নির্বাচন না হলে দেশে গভীর সংকট সৃষ্টির আশঙ্কা মির্জা ফখরুলের। ইসির ঘোষিত রোডম্যাপ ভোট বানচালের নীল নকশা দাবি জামায়াতের নায়েবে আমিরের। ডাকসু নির্বাচনে ছাত্রদলকে বিশেষ সুবিধা দিচ্ছে প্রশাসন, অভিযোগ ছাত্র শিবির ও বাকসাসের। বিতর্কিত করার অপচেষ্টা চলছে দাবি ভিপি প্রার্থী আবিদুলের। এবং সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, অধ্যাপক কার্জন ও সাংবাদিক পান্না সহ 16 জনকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার, জামিন নামঞ্জুর, কারাগারে পাঠালো আদালত। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল কর্মকর্তাকে পেশাদারিত্ব নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। একই অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ। নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা কারো পক্ষ নিলে বা তথ্য পাচার করলে তাকে কঠোর শাস্তির আওতায় আনা হবে বলেও জানান তিনি। খায়রুল ইসলামের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দুদিন ব্যাপী 80 জন কোর প্রশিক্ষকদের প্রশিক্ষণের আয়োজন করেছে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট। প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধান কমিশনার সহ অপর 4 কমিশনার। অতীতে নির্বাচন কমিশনারদের করুণ পরিণতির কথা স্মরণ করিয়ে দিয়ে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান না করা পর্যন্ত কেউ ঘরে ফিরতে পারবে না। আমাদের প্রশিক্ষণের পাশাপাশি আমাদের কমিটমেন্ট হতে হবে খুব শক্ত এবং মজবুত। জীবন চলে যেতে পারে, কিন্তু ইলেকশনে ফাঁকিবাজি ধোঁকাবাজি করা যাবে না। আপনারাও যদি কোনো উদ্দেশ্যমূলকভাবে কোনো কাজে জড়ান, আপনাদেরকে কিন্তু ছাড়া হবে না। বাংলাদেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হবে, এতে কোনো সন্দেহ নেই। এ সময় নির্বাচনের সকল প্রিজাইডিং ও পোলিং অফিসারদের নিরপেক্ষ থাকার আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। যে কোনো রকমের নিউ চ্যালেঞ্জ আসলে সেটা মোকাবেলার জন্য ডিসক্রিশন এক্সারসাইজ করার যে বিষয়টা থাকে, এটা একটু আপনারা জোর দিবেন। আপনার এই ট্রেনিং এর উপরে কিন্তু আমাদের সাকসেস বা ফেলিয়ার নির্ভর করতেছে। আরো এমন চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হবে যেটা এখনো আমরা জানি না। সুষ্ঠু নির্বাচন আয়োজনে নিত্য নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের যোগ্য করে তোলার আহ্বান জানানো হয় এক প্রশিক্ষণ কর্মশালায়। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন না হলে দেশ ভয়াবহ সংকটে পড়বে এবং ফ্যাসিবাদ ফিরে আসার সুযোগ পাবে বলে আশঙ্কা করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে আলোচনার সভায় তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মত পার্থক্য নির্বাচন নিয়ে জনমনে নানা সংশয় ও হতাশা তৈরি করছে। মধ্যপন্থার উদার রাজনীতিকে সরিয়ে উগ্রবাদ প্রতিষ্ঠার ষড়যন্ত্র চলছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, এই গোষ্ঠী সফল হলে দেশ চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। রিপোর্ট মনিরুল হাসানের। 24-এর গণ অভ্যুত্থান নিয়ে সমাজকর্মী ফাতেমা সালামের লেখা রক্তাক্ত জুলাই বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন রাজনীতিবিদ, সাংবাদিক, লেখক সহ বিশিষ্টজনরা। বইয়ের মোড়ক উন্মোচন করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অন্তর্বর্তী সরকার ঘোষিত আগামী বছরের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হবে, এর কোনো বিকল্প নেই। নির্বাচন হবেই এবং যে ঘোষণা দেওয়া হয়েছে সেই সময়টাতেই হবে, এই কারণে যে এর কোনো বিকল্প নেই। আজকে যদি নির্বাচন বন্ধ করা হয় বা নির্বাচন না হয়, তাহলে এই জাতি প্রচন্ড রকমের ক্ষতিগ্রস্ত হবে এবং ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেক বাড়বে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে বিভিন্ন খান থেকে বিভিন্ন সময় অনেকেই চেষ্টা করছে এই ফ্যাসিবাদকে নিয়ে আবার কথা বলার জন্য, এবং বিদেশেও আপনার এটা নিয়ে কাজ হচ্ছে। তাই নির্বাচনটা খুব দ্রুত দরকার।
দেশে উগ্রবাদের রাজনীতি প্রতিষ্ঠার ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের মানুষ এটি গ্রহণ করবে না। ষড়যন্ত্র হচ্ছে যে এই মধ্যপন্থা রাজনীতি, উদারপন্থী রাজনীতি, উদারপন্থী গণতন্ত্র তাকে সরিয়ে দিয়ে একটা উগ্রবাদের রাজনীতিকে নিয়ে আসা বাংলাদেশে, এটাও বাংলাদেশের জন্য চরম ক্ষতিকর হবে। আমাদেরকে সেই জন্যই এই উদারপন্থী গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দেশবাসী বিএনপির দিকে তাকিয়ে আছে দাবি করে মির্জা ফখরুল নেতাকর্মীদের বলেন, জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে নিজেদের প্রস্তুত করতে হবে। কিছু কিছু প্রচারণা চালানো হয় এমন ভাবে যে বিএনপি সংস্কারের বিরোধী। কতগুলো রাজনৈতিক দল তারা মিথ্যা প্রচারণা, ভুল প্রচারণা করে বিএনপিকে হেয় প্রতিপন্ন করতে চায়। এই ফ্যাসিবাদ যে ধ্বংস করে দিয়ে গেছে এই অর্থনীতি, সমাজকে, স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, এগুলো পরিবর্তন বিএনপি নিয়ে আসবে, এটা কিন্তু মানুষের আশা। ওই জায়গাটাকে আপনারা নষ্ট করবেন না। বক্তারা ফ্যাসিবাদ বিরোধী জুলাই গণঅভ্যুত্থানের ঐক্য ধরে রাখতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। ডাকসু নির্বাচনে প্রশাসন ছাত্রদলকে বিশেষ সুবিধা দিচ্ছে বলে অভিযোগ করেছে ছাত্র শিবির ও বাকসাস। তবে ছাত্রদল বলছে, বানোয়াট বক্তব্য দিয়ে তাদের বিতর্কিত করার অপচেষ্টা চলছে। বিভিন্ন হলে প্রচারণা চালানোর সময় পাল্টাপাল্টি এই অভিযোগ করেন তারা। ডাকসু নির্বাচনে সেনা মোতায়েনের দরকার নেই মন্তব্য করে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়কে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়েছেন প্রার্থীরা। মিজান শাহজাহানের রিপোর্ট। জুম্মার নামাজের পর সার্জেন্ট জহুরুল হক হলে লিফলেট বিলি করেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকশাস সমর্থিত জিএস প্রার্থী আবু বাকের মজুমদার। পরে তিনি অভিযোগ করেন, 2019 সালে নির্বাচন কমিশন যেভাবে ছাত্রলীগের পক্ষে নেমেছিল, একই কায়দায় বর্তমান কমিশন ছাত্রদলের পক্ষে কাজ করছে। প্রশাসন যদি শেষ পর্যন্ত তাদের নিরপেক্ষতা ধরে রাখতে পারে বা ওরা যেটুকু নিরপেক্ষতা হারিয়েছে সেটাকে আবার মেকআপ করতে পারে, তাহলে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার আসলে সুযোগ খুব কম থাকবে আমি বলে মনে করছি। পুলিশ, র্যাবের চাইতে বেশি ইম্পর্টেন্ট যে নির্বাচন কমিশন আছে তাদেরকে চেক এন্ড ব্যালেন্সে আনা। অনেকটা একই অভিযোগের সুর শিবিরের বিপি প্রার্থী আবু সাদিক কায়েমের কণ্ঠে। মহসিন হলে গণসংযোগ শেষে তিনি বলেন, নিরপেক্ষতা প্রমাণ করে আস্থার জায়গা ফিরিয়ে আনতে হবে নির্বাচন কমিশনকে। ঢাকা বিশ্ববিদ্যালয় এটাকে যেভাবে পলিটিক্যাল ইনস্টিটিউট হয়ে উঠেছে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে মূল কাজ জ্ঞান উৎপাদন করা, জ্ঞান বিতরণ করা, জ্ঞানের প্রতি আগ্রহ তৈরি করে দেওয়া, সে কাজটা কিন্তু আমরা করতে পারি নাই। বিজয় 71 হলে জুম্মার নামাজ পড়েন ছাত্রদলের বিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। এ সময় তিনি বলেন, সাইবার হামলার শিকার হচ্ছেন তারা। কিন্তু আমি প্রমাণ সহ বলছি যে অনবরত মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন হচ্ছে। একদিকে প্রশাসন তাদের সাথে এনে ডেকে কথা বলছে, আরেকদিকে প্রশাসন বিটিআরসিকে চিঠি দিচ্ছে, আবার যাদের সাথে কথা বলছে তারা গিয়ে নাম পরিবর্তন করে ফেলতেছে। সবকিছু কিন্তু ধরা ছোঁয়ার ভিতরে, কিন্তু প্রশাসনের কোনো ক্ষমতা দেখতে পাচ্ছি না। এবারে ডাকসু নির্বাচনে বিপি পদে লড়ছেন 45 জন, এর মধ্যে 5 জন নারী, আর জিএস পদে 19 জন। একমাত্র নারী প্রার্থী সাবিনা ইয়াসমিন বলেন, হেভিওয়েটের লড়াইয়ের ফাঁকে জিতে যেতে পারে কম পরিচিত কোনো মুখ। আমরা নারীদের সমস্যাগুলো একদম কাছ থেকে দেখি এবং কাছ থেকে আইডেন্টিফাই করতে পারি এবং সলিউশনের দিকে আগাতে পারি, কিন্তু একজন পুরুষ কিন্তু সেভাবে কাছ থেকে ফিল করতে পারে না। এই জন্য আমি মনে করি যে নারীরা এখন বুঝতেছে, তো নারীরা নারীদের কি আগায় রাখবে আশা করি। এখন পর্যন্ত বড় ধরনের সহিংসতা না হলেও আতঙ্ক কাটেনি। 28 বছর অচল থাকার পর 2019 সালে ডাকসু নির্বাচনের মাধ্যমে সচল হয়েছিল এই ছাত্র সংসদ। এরপর 6 বছর ধরে নির্বাচন হয়নি ডাকসুতে। ওই সময় দায়িত্ব পালন করা 3 উপাচার্য দাবি করেছিলেন, সরকারের আন্তরিকতা ছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে ডাকসু নির্বাচন সম্ভব নয়। শিক্ষার্থীরা বলছেন, আগামীতে যে নির্বাচিত সরকার আসবে তাদেরকে ইস্তেহারে এই প্রতিশ্রুতি দিতে হবে যে ডাকসু কখনোই অচল হবে না, প্রতি বছর বছর ডাকসু নির্বাচন হবে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয়। সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন সহ 16 জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সিএমএম কোর্টে উভয় পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা। ন্যায় বিচার লঙ্ঘিত হয়েছে বলে অভিযোগ করেন আসামি পক্ষের আইনজীবী। এ সময় আদালতের প্রতি অনাস্থা জানিয়ে জামিন চাননি সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। তরিক ইসলামের রিপোর্ট। মাথায় হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট ও হাতকড়া পরিয়ে সিএমএম আদালতে হাজির করা হয়
রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আটক সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না সহ 16 জনকে শুনানি শেষে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এ সময় আদালতের জামিনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, মঞ্চ ৭১ এর নামে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করছিল আসামিরা। এরা প্রত্যেকেই জ্ঞান পাপী বুদ্ধিজীবী এবং সাবেক স্বৈর শাসক ফ্যাসিস্ট হাসিনার আমলের সুবিধাভোগী। এদের অর্থ যোগানদাতা, এদের মূল যে থিম মেকার, মূল পরিকল্পনাকারী এবং শেখ হাসিনার সাথে এদের কি কি আলোচনা হয়েছে, কি ষড়যন্ত্র হয়েছে, সেখানে বহির্বিশ্বের কোনো হস্তক্ষেপ আছে কিনা, বহির্বিশ্বের কোন কোন দেশের গোয়েন্দা সংস্থা এদেরকে প্যাট্রোনাইজ করছে। আর আসামি পক্ষের আইনজীবী জানান, আসামিদের আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ দেয়া হয়নি, যা আইনের সুস্পষ্ট লঙ্ঘন। ৩৯ ধারা অনুযায়ী এই বাংলাদেশে এখন স্বাধীনভাবে মত প্রকাশের কোনো সুযোগ নেই। আজকে যে সাংবাদিক, মুক্তিযোদ্ধা এবং অধ্যাপক গ্রেপ্তার হলো, এর মাধ্যমেই দৃশ্যমান যে এই দেশে এখন সাকসেসফুলি মব ভায়োলেন্স চলছে এবং সেটা রাষ্ট্রীয় দায়ভার এর জন্য নিতে হবে। একজন নাগরিককে গ্রেফতার করার পরে যেভাবে রাখা উচিত ছিল, যে ধরনের কন্ডিশন থাকা দরকার ছিল, তার কোনো কিছুই প্রতীয়মান ছিল না এবং তাদেরকে একটি ঘরে রাখা হয়েছে, সে ঘরে ফ্যান পর্যন্ত না এই গরমের মধ্যে এবং ধুলাবালির মধ্যে, এবং তাদের সাথে এমনভাবে মানে খুবই খারাপভাবে আসলে ওখানে ব্যবহার করা হয়েছে, যেখানে তাদের 33 যে আর্টিকেল রয়েছে সংবিধানের, সেখানে যে ধরনের অধিকার দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ আকারে লঙ্ঘন হয়েছে। এদিন আদালতের প্রতি অনাস্থা জানিয়ে জামিন চাননি সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। স্বৈরাচাররা বিভিন্নভাবে ষড়যন্ত্র করে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে। এদের প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। গুম হত্যা নিয়ে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সেমিনারে তিনি কথা বলেন। উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার গুম হত্যার বিচার কাজ এগিয়ে নিচ্ছে। ভুক্তভোগী পরিবারগুলোকে হতাশ না হয়ে লড়াই চালিয়ে যাবার আহ্বান জানিয়েছেন রেজওয়ানা হাসান। একটা দেশ কিন্তু সন্দেহ, অবিশ্বাস এর ভিত্তিতে গড়ে উঠতে পারে না, কিচ্ছু হবে না, কোথাও কোনো আশা নাই। তাই যদি হয় তাহলে কিন্তু পরিবর্তনটা আসবে না। আমরা নাগরিকরা আমাদের এই বিশ্বাস রাখতে হবে যে পরিবর্তন নিজে নিজে আসবে না, এটা সত্য কথা। পরিবর্তন আমাদেরকে আনতে হবে। প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতি ভঙ্গ করে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছেন। এটি একটি সুষ্ঠু নির্বাচনকে ভণ্ডুল করার নীল নকশা বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর নায়েব আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ মিলনায়তনে 14 গ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের নির্বাচনী ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি সেক্রেটারি জেনারেল বলছেন যে নতুন নতুন ইস্যু তৈরি হচ্ছে বিভ্রান্ত করার জন্য। হ্যাঁ, আমরা তো নতুন ইস্যুই করবো। আমরা তো পুরাতনকে ফেলে দিয়েছি, পুরাতন ব্যর্থ হয়েছে, এটাতে দেশের মানুষ সাক্ষী। সুতরাং আমরা নতুন ইস্যুই চাচ্ছি, আমরা নতুন ভাবে দেশকে গড়তে চাচ্ছি, আমরা নতুন সিস্টেম প্রবর্তন করতে চাচ্ছি। সুতরাং যারা এই পরিবর্তন এবং নতুনকে স্বাগত জানাতে পারছে না, তারা মূলত পুরানো জরাজীর্ণ ফেসিবাদের এবং লুটপাটের দখলের রাজনীতির দিকে বাংলাদেশকে আবার নিয়ে যাওয়ার জন্য অপচেষ্টা করছে। বিমান ও নৌবাহিনীর প্রধানকে সাথে নিয়ে পুনর্নির্মিত বনানী ডিওএইচএস জামে মসজিদের উদ্বোধন করলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। পরে মসজিদে পবিত্র জুম্মার নামাজ আদায় করে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন। 4 তলা বিশিষ্ট এই মসজিদের প্রতিটি ফ্লোরে প্রায় 700 মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারবেন। মসজিদে এক্সেলেটর, নারী ও পুরুষের আলাদা নামাজের জায়গা সহ রয়েছে অত্যাধুনিক নানা সুযোগ সুবিধা। পুনর্নির্মাণের কারণে এতদিন মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাতে না হলেও এখন থেকে সব ওয়াক্তের নামাজ জামাতে আদায়ের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা।
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি দখল, গণহত্যা, জাতিগত নিধন ও ভয়াবহ ধ্বংসযজ্ঞের প্রতিবাদে গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে ঢাকায় মার্চ ফর গাজা কর্মসূচি পালন করেছেন ওলামায়ে কেরাম এবং সাধারণ জনতা। বাদে জুম্মা বাইতুল মোকাররম জাতীয় মসজিদে দক্ষিণ গেইটে জড়ো হন মুসল্লিরা। এতে নেতৃত্ব দেন চট্টগ্রামের আন্দর কিল্লাত শাহী জামে মসজিদের খতিব সাইদ আনোয়ার হোসাইন তাহের জাবের সহ শীর্ষ ওলামায়ে কেরাম। কর্মসূচি থেকে তারা ঘোষণাপত্র ও অঙ্গীকারনামা পাঠ করেন। এতে আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘের প্রতি অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধ নিশ্চিত করা সহ কয়েকটি দাবি তুলে ধরা হয়। পরে মুসল্লিরা গুলিস্তান থেকে কাকরাইল অভিমুখে বিক্ষোভ মিছিল বের করেন। রাজধানীর বাজারে নিত্যপণ্যের অসহনীয় দামে দিশেহারা সাধারণ ক্রেতারা। এক লাফে মসুর ডালের দাম বেড়েছে কেজিতে প্রায় ৩০ টাকা। অস্বস্তি আটা ময়দার দামেও। 2 কেজি আটার প্যাকেট প্রতি দাম বেড়েছে প্রায় 15 টাকা। বিক্রেতারা বলছেন ভোগ্যপণ্য কোম্পানির সরবরাহ সংকটেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। রিপোর্ট আদিন সজীবের। নিত্যপণ্যের বাজারে অস্বস্তি যেন প্রতিদিনের। দামের ভারে কমেছে মধ্যবিত্তের জরুরি কেনাকাটাও। অনেকটা খালি ব্যাগে চাপা হতাশা নিয়ে ঘরে ফেরেন অনেকে। ডাল কিনতে আজ মাথায় হাত কারো কারো। ছোট দানার এই পণ্য কেজি প্রতি কিনতে গুনতে হচ্ছে 160 টাকা পর্যন্ত, যা আগের চেয়ে প্রায় 20 থেকে 25 টাকা বেশি। মসুর ডালে যে বাইরের যে একটা ডাল আসতো, ওইটা আপনার আমরা আগে কিনছি 128 টাকা, 26 টাকা, 130-35 টাকা বিক্রি করছি। এখন সেটা 154-55 টাকা কেনা। হ্যাঁ, আমরা 60 টাকা বিক্রি করি। আটা ময়দার খরচ সামলাতেও হিমশিম অবস্থা। 2 কেজির প্যাকেট প্রতি দাম বেড়েছে প্রায় 15 টাকা। কেজির হিসেবে বাড়তি অন্তত 7 টাকা। ময়দার দামও কেজিতে 4 টাকা বেড়েছে। তীরের কোনো আটা মার্কেটে নাই, তো তীরের আটা না থাকাতে হয়তো হইতে পারে যে হয়তো আটার সংকট, অন্যান্য কোম্পানির দাম বাড়েছে। ময়দার দাম আটার মতো বাড়ে না, আংশিক বাড়াইছে। ধরেন যেই ময়দা আপনার আগে 116 টাকা ছিল, সেটা এখন নিচ্ছে 120 টাকা। স্বস্তি নেই চালের বাজারেও। বেশ কিছুদিন ধরেই বাড়তি দামি বিক্রি হচ্ছে মোটা ও সরু চাল। নাজিশাল ইন্ডিয়ানটা ভালোটা, একদম অরিজিনাল যেটা, ওটা প্রায় 77 থেকে 78 টাকা কিনে পড়ে আমাদের, 80 টাকা আমরা বেশি। আর এতে একটু লো কোয়ালিটি যেটা, ওটা পড়ে 70 থেকে 72 টাকা, আমরা 76 টাকা বিক্রি করি খুচরা। চড়া মাছ ও মুরগির ডিমের দামও। কমার লক্ষণ নেই সবজির দামেরও। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনোয়াত্রাকে এবার প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারণ করল দেশটির সাংবিধানিক আদালত। নৈতিকতা লঙ্ঘনের অভিযোগ তুলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গত জুনে কম্বোডিয়ার এক রাজনৈতিক নেতার সাথে ফোনালাপে বিতর্কিত মন্তব্যের জেরে সাংবিধানিক আদালতে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। পরে প্রধানমন্ত্রীর পদ থেকে সে সময় পেতংতার্নকে সাময়িকভাবে বরখাস্ত করে আদালত। দেশটির সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী হয়ে বেশ আলোচনার জন্ম দিয়েছিলেন প্রভাবশালী সিনোয়াত্রা পরিবারের এই সদস্য। তবে 1 বছর পরই গদি ছাড়তে হলো তাকে। এবার খেলার খবর। এক গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত এশিয়া কাপ হকির প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে 4-1 গোলে হেরেছে বাংলাদেশ। আশরাফুল ইসলাম বাংলাদেশের হয়ে একমাত্র গোলটি করেন। ভারতের রাজগীরের বিহার স্পোর্টস হকি স্টেডিয়ামে ম্যাচের প্রথম কোয়ার্টারে দারুণ লড়াই করে আশরাফুলরা। মালয়েশিয়া একাধিকবার সুযোগ তৈরি করলেও জমাট রক্ষণের কারণে সুবিধা করতে পারেনি। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে এগিয়ে যায় বাংলাদেশ। পেনাল্টি কর্নার থেকে গোল করেন আশরাফুল, কিন্তু এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি মশিউর রহমানের দল। 24 মিনিটে আসরান হামসানি গোল করে মালয়েশিয়াকে সমতায় ফেরান। তৃতীয় কোয়ার্টারে দুই দলই গোলের জন্য আক্রমণ করে। 35 মিনিটে পেনাল্টি কর্নার কাজে লাগিয়ে মালয়েশিয়াকে এগিয়ে দেন আখিমুল্লাহ। এরপর চতুর্থ কোয়ার্টারে আরও 2 গোল হজম করে ওবায়দুল হোসেন, বিপ্লব কুজুররা। একটি ঘোষণা। এটিএন বাংলার নাম ব্যবহার করে সাংবাদিক পরিচয়ে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সংগ্রহের নামে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ধরনের চাঁদাবাজ ও ভুয়া নাম ব্যবহারকারীদের নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। এছাড়াও প্রতিষ্ঠানটিতে সাংবাদিক ও জনবল নিয়োগের ভুয়া বিজ্ঞাপন দিয়ে একটি চক্র প্রতারণা করছে। বর্তমানে এটিএন বাংলায় কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া চলছে না। নিয়োগ নিয়ে কারোর সাথে আর্থিক লেনদেন না করার অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ।
শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরো একবার। নির্বাচনের নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলায় কর্মকর্তাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান সিইসির। এবারের ভোট সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ, সংখ্যা ইসি আনোয়ারের। নির্বাচন না হলে দেশে গভীর সংকট সৃষ্টির আশঙ্কা মির্জা ফখরুলের। ইসির ঘোষিত রোডম্যাপ, ভোট বানচালের নীল নকশা, দাবি জামায়াতের নায়েবে আমিরের। ডাকসু নির্বাচনে ছাত্রদলকে বিশেষ সুবিধা দিচ্ছে প্রশাসন। অভিযোগ ছাত্র শিবির ও বাকসাসের বিতর্কিত করার অপচেষ্টা চলছে, দাবি ভিপি প্রার্থী আবিদুলের। এবং সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, অধ্যাপক কার্জন ও সাংবাদিক পান্না সহ 16 জনকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার, জামিন নামঞ্জুর, কারাগারে পাঠালো আদালত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।